আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য অথবা অনন্য উৎপাদীকরণ উপপাদ্য। তো এই উপপাদ্যটা কিন্তু বেশ বড় এবং এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম খুব কম, একটু বোঝার বিষয় আছে কিছু, কিন্তু এখানে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে লিখিত। তো এখানে যেহেতু সব কিছুই লিখিত, এজন্য এগুলো লিখে লিখে বোঝাতে গেলে কিন্তু ধৈর্য কম থাকে এবং ভিডিও অনেক দীর্ঘ হয়ে যায়। এজন্য আমি ব্যাপারগুলো লিখে নিয়েছি এবং যেই টপিকগুলো তোমাদের বোঝার বিষয় সেগুলো আমি ডিটেলে বুঝিয়ে দেব। তো খেয়াল করো, বর্ণনাটা আমরা প্রথমে শুরু করি যে পাটিগণিতের মৌলিক উপপাদ্য। মূলত পাটিগণিতের মৌলিক উপপাদ্য আরও অনেকেই আছে, কিন্তু এটিকে বলা যেতে পারে উৎপাদীকরণ উপপাদ্য, এটা বলা যেতে পারে। তো এই উপপাদ্যটা হচ্ছে আমাদের এর বর্ণনাটা প্রথমে মুখস্থ করতে হবে অবশ্যই, এবং ম্যাক্সিমাম টাইম প্রশ্নে কিন্তু বর্ণনা দিয়ে থাকবে না, শুধুমাত্র এরকমই প্রশ্ন আসতে পারে। এজন্য বর্ণনা মুখস্থ করতে হবে এবং সেই বর্ণনার প্রমাণটাই কিন্তু আমাদের করতে হবে। তো খেয়াল করো, বর্ণনা: প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা n গ্রেটার দ্যান 1কে মৌলিক উৎপাদকের গুণফল এককভাবে এবং কেবলমাত্র একভাবে প্রকাশ করা যায়। এটি হচ্ছে বর্ণনা। তো বর্ণনাটা একটু আমি তোমাদের বুঝিয়ে দিই। প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ধরো সেটা হতে পারে যে তোমার 18 হতে পারে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে এই যে এটা অবশ্যই 1 থেকে বড় হতে হবে, মানে পূর্ণ সংখ্যাটাকে এটা শর্ত যে 1 থেকে বড় হতে হবে। একে মৌলিক উৎপাদকের গুণফল। মৌলিক উৎপাদক মানে কি, মানে এই যে 18-র উৎপাদকগুলো সবগুলোই মৌলিক হবে, মানে এর যত সংখ্যা দ্বারা এটাকে আর কি ভাঙা যাবে, উৎপাদকগুলো মৌলিক হিসেবে এভাবে ভাঙা যায় এবং এটা একভাবেই হয়, কেবলমাত্র একভাবেই করা যায়, এটাকে দুইভাবে করা সম্ভব নয়। তো সেটাকেই আমরা এখন ব্যাখ্যা করব। তো ব্যাখ্যাটা এমন হতে পারে যে 18কে তুমি কতবার ভাঙবে সেটা আমি বর্ণনার ভিতরে এই সংখ্যাটার দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দেব, যাতে তোমাদের ব্যাপারটা বুঝতে ইজি হয়। তো খেয়াল করো, তো আমরা প্রমাণে চলে আসি। প্রমাণে যদি পূর্ণ সংখ্যা n মৌলিক হয়, তো প্রথমে আমরা যেই পূর্ণ সংখ্যা সেটাকে ধরে নেব যে যদি সেটা মৌলিক হয়, অর্থাৎ ধরো 18-র বদলে 17 একটি মৌলিক সংখ্যা। যদি প্রথমেই আমাদের পূর্ণ সংখ্যাটা 1-এর থেকে বড়, তো অনেক মৌলিক সংখ্যাই আছে, তো প্রথমেই যদি সেই সংখ্যাটা মৌলিক হয়, তাহলে তো নর্মালি যে সেটি নিজেই একটি একক উৎপাদকের গুণফল রূপে প্রকাশিত হয়, কারণ 17-র উৎপাদক কি 1 আর 17 নিজেই, তার মানে 1 এবং 17 এই দুইটা উৎপাদক হিসেবে এটা হচ্ছে প্রকাশিত হয়। তো যদি n যৌগিক হয়, তো মৌলিক হলে নর্মালি উপপাদ্যটা এমনিতেই প্রমাণিত হয়ে যাবে, কারণ মৌলিক সংখ্যার উৎপাদক মৌলিক এবং ওই এক বাদে আর কোনো সংখ্যা কিন্তু নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রমাণটা হয়েই যাবে। কিন্তু যদি যৌগিক হয় এবং ইহার p1 যদি ইহার এক ব্যতীত ক্ষুদ্রতম ভাজক হয়, অর্থাৎ এখানে আমরা ধরেছি যে ধরো এখানে 18, এর হচ্ছে 1-এর চেয়ে অবশ্যই বড় হতে পারে, 1 তো আর মৌলিক সংখ্যা না, এই জন্য এক ব্যতীত, মানে এক ব্যতীত এর থেকে বড় যে কোনো ভাজক নেব। ভাজক মানেই হচ্ছে উৎপাদক। তো 1-এর থেকে বড় কি 2, 2 দ্বারা তো 18কে ভাগ করা যায়, অর্থাৎ 2 হচ্ছে এর একটি ক্ষুদ্রতম এক ব্যতীত ভাজক, তাই না? তো সেরকমই একটি সংখ্যা আমরা p1 ধরে নিব, যেটা হচ্ছে একটি মৌলিক সংখ্যা হতে হবে। ওকে, তো সেক্ষেত্রে কি হবে, n = হবে p1 n1। তো খেয়াল করো, সেক্ষেত্রে আমাদের এই 18 = এই 2টাকে ধরো p1 এবং 2 ইন্টু আরও কিছু থাকবে না, ধরো 2 ইন্টু 9 থাকবে না, যে 9 দ্বিগুণে 18, তাহলে এখানে p1 আর এই যে যেটা থাকবে সেটাকে ধরো আমরা n1 ধরছি, তাই না? তো যেখানে এখানে শর্ত হচ্ছে 1 থেকে n1টা বড় এবং n-এর থেকে ছোট। আমাদের এই n1 অবশ্যই n-এর থেকে ছোট, কারণ এটা তো একটি উৎপাদক, n-এর একটি উৎপাদক কিন্তু n1, তাহলে n1 অবশ্যই n-এর থেকে ছোট না, তাহলে n1 অবশ্যই n-এর থেকে ছোট এবং 1-এর থেকে বড় হবে, কারণ এক ব্যতীত আমরা এখানে ধরেছি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে যদি n1 মৌলিক হয়, তাহলে যদি n1টা মৌলিক হয় তবে উপপাদ্যটি প্রমাণিত হয়, কারণ এটাও মৌলিক, এটা তো মৌলিক আমরা ধরেই নিয়েছি, এবং এটাও মৌলিক, তাহলে তো উপপাদ্যটি প্রমাণিতই হচ্ছে যে আমাদের
এই মৌলিক মানে যে কোনো পূর্ণ সংখ্যা দুটি বা একাধিক মৌলিক সংখ্যার গুণফল রূপে বা উৎপাদক রূপে আমরা প্রকাশ করতে পেরেছি। তাহলে আমাদের হয়ে গেল। মূলত আমাদের প্রমাণ করতে হবে কি যে এই 18 বা যে কোনো সংখ্যার যতগুলো উৎপাদক হবে সবগুলোই মৌলিক হবে। তো এখানে যদি দুইটাই মৌলিক হয়ে যায়, দুইটা উৎপাদকই, তাহলে কিন্তু উপপাদ্যটা প্রমাণিত হয়ে গেল। আর যদি n1টা যৌগিক হয় অর্থাৎ মৌলিক না হয়, তবে ইহার একটি মৌলিক উৎপাদক p2 থাকবে। মানে অনুরূপভাবে মানে এই প্রক্রিয়াটি চলমান থাকবে কিন্তু যতক্ষণ পর্যন্ত সবগুলোকে আমরা মৌলিক না বানাতে পারছি। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে n1, এই যে n1 মানে কি 9 তাহলে যেহেতু এটা যৌগিকের তো অবশ্যই যৌগিক কোনো সংখ্যার তো অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করা যায়, কারণ এর কোনো ভাজক থাকবে। তাহলে ধরি ইহার একটি মৌলিক উৎপাদক মানে এই 9-এর একটি মৌলিক উৎপাদক মানে এই n1-এর একটি মৌলিক উৎপাদক p2। তাহলে এখানে 2 ইন্টু আমরা 9-এর একটি মৌলিক উৎপাদক আমরা জানি 9কে ভাঙলে আমরা জানি একটি 3 পাবো। তো ধরো এই 3টাই হচ্ছে এখানে p2, অর্থাৎ আমরা একটি মৌলিক উৎপাদক পাচ্ছি p2। তাহলে সেক্ষেত্রে n1কে আমরা ভাঙতে পারি p2 আর n2, কারণ n1-এর মৌলিক উৎপাদক হচ্ছে p2 আর p2টা তো হচ্ছে মৌলিক। আরও একটি সংখ্যা থাকবে না, কারণ এটা তো আমরা ভেঙে এটা দ্বারা ভাগ করলে যদি n1কে p2 দ্বারা ভাগ করি, ভাগফল ধরো n2, যেরকম আমরা 9কে যদি দুইটি সংখ্যায় ভাঙি p2 পেয়েছি একটা, আর একটা সংখ্যাও তো পাবো সেটাও 3, 3 3কে 9, তাহলে সেটাকেই ধরো n2। তো এই 18-র ক্ষেত্রে কিন্তু আমাদের এই পর্যন্তই কিন্তু গুণফলগুলো সীমাবদ্ধ থাকছে। তো বড় সংখ্যা নিলে তোমরা আরও সিকোয়েন্সগুলো পেতে। তো খেয়াল করো এই প্রক্রিয়াটি তাহলে আমাদের n2 n1-এর থেকে ছোট না, কারণ n2 n1-এর থেকে অবশ্যই ছোট হবে, কারণ n1-এর ভাজক হচ্ছে n2। ওকে, কারণ n1 ছিল 9 আর n2 কিন্তু 3 হয়েছে। মানে আমি তোমাদেরকে এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ব্যাপারগুলো। তাহলে n1 বড় আর n2 ছোট। তো এই প্রক্রিয়াটি চলমান থাকবে আর কি, এরকমভাবে যতক্ষণ পর্যন্ত সবগুলো সংখ্যায় মৌলিক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়াটি চলতে থাকবে। তাহলে আমরা n সমান পেয়েছিলাম কি p1 আর n1, তাহলে আমাদের p1টা থাকলো আর n1-এর পরিবর্তে p2 n2, তাহলে p2 n2 বসালাম, যেখানে আমাদের 1-এর থেকে n2টা বড়, আবার n2-র থেকে n1টা বড়, আবার কিন্তু n1-এর থেকে nটা বড়, তাহলে আমরা সেই সিকোয়েন্সটা লিখলাম। তাহলে এখানে খেয়াল করো, যদি এবার n2 যদি এবার মৌলিক হয়, আমাদের কিন্তু p1 আর p2 কিন্তু মৌলিক, সেটা আমরা আগেই ধরে নিয়েছি যে এখানে p1টাও মৌলিক ছিল, আবার হচ্ছে p2টাও এখানে মৌলিক। তাহলে এখানে n2টা মৌলিক অথবা যৌগিক যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে যদি ধরি যে n2 মৌলিক, তবে উপপাদ্যটি প্রমাণিত হবে, কারণ সবগুলো মৌলিক হয়ে যাচ্ছে। যেরকম আমাদের এখানে হয়েছে যে n2টা মৌলিক হয়ে গেছে কিন্তু, তাহলে কিন্তু উপপাদ্যটি এখানেই শেষ। আর যদি n2 যদি মৌলিক না হয়, তাহলে আবার এই প্রক্রিয়াটি চলমান থাকবে। তাহলে যদি n2 মৌলিক না হয়, তখন উপরের পদ্ধতি k সংখ্যকবার প্রয়োগ করি, অর্থাৎ এই পদ্ধতিতে আমাদের চলতে থাকবে। তো আমরা ধরি এটা হচ্ছে k সংখ্যকবারই চলতে থাকে, বা এখানে যেহেতু n আমরা নিয়েছি তাহলে n ব্যতীত যে কোনো সংখ্যকবার নিতে হবে, ধরতে পারো r সংখ্যকবার নিতে হবে, যে কোনো একটি সংখ্যা ধরে নিতে পারো। তাহলে এখানে n = p1 p2, তো এখানে আমরা দেখতে পাচ্ছি k সংখ্যকবারে আমাদের কিন্তু pk পর্যন্ত পৌঁছাবে, এবং এখানে দেখো লাস্ট p2 n2, তাহলে pk এবং লাস্ট তাহলে যেই সংখ্যাটা থাকবে সেটা nk হবে, তাই না? তাহলে এই যে nk ভাগ k পর্যন্ত আমরা এভাবে বিশ্লেষণ করে এই সংখ্যাটা পেয়েছি। এতগুলো সংখ্যার উৎপাদক বা গুণফল রূপে আমরা nকে প্রকাশ করেছি। ওকে, তাহলে যেখানে p1 p2 pk এই সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা, এবং nk হলো 1 হতে বৃহত্তম পূর্ণ সংখ্যা। nk-এর মান অবশ্যই এখানে 1 হতে বৃহত্তম হবে, কারণ আমাদের যেই প্রমাণে এবং বর্ণনায় সেটাই আমরা শিখে এসেছি। যেহেতু এবার n কিন্তু সব থেকে বড় ছিল, কারণ nই হলো আমাদের সেই সংখ্যা যাকে আমরা এতবার ভাগ করছি, তাহলে n সব থেকে বড়, এরপরে n1, এরপরে n2
লাস্টে হচ্ছে এনকে হচ্ছে সব থেকে মানে এই পর্যন্ত বিভাজিত সব থেকে ছোট সংখ্যা, কিন্তু অবশ্যই 1 থেকে বড়। সুতরাং এন থেকে ছোট এবং 1 থেকে বড় সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান। সুতরাং এখানে এন থেকে হচ্ছে সবগুলোই ছোট এবং 1 থেকে বড় সসীম সংখ্যক। এখানে সবগুলো যেহেতু 1 আর এন এটা তো একটি সসীম সংখ্যা, তাহলে এর ভিতরে যতগুলো সংখ্যা থাকবে এটা তো গণনাযোগ্য, এটা তো আর অসীম নয়। তার মানে সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা এখানে বিদ্যমান। পদ্ধতিটি অবশ্যই একটি মৌলিক সংখ্যায় নিঃশেষ হবে। তো এই পদ্ধতিটি যেরকম এখানে আমরা ছোট সংখ্যা দ্বারা বিবেচ্য করেছি, তো এক না এক সময় অবশ্যই একটি মৌলিক সংখ্যা লাস্টে একটা মৌলিক সংখ্যা দ্বারা অবশ্যই এক সময় নিঃশেষ হবেই, মানে শেষ হতেই হবে। তাহলে এতএব মানে আমাদের প্রথম যেই প্রমাণটুকু, তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি। প্রথম প্রমাণটুকু কি ছিল? যে গুণফল রূপে প্রকাশ হয়, মানে এই যে এই প্রমাণটুকু যে প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা n1কে মৌলিক উৎপাদকের গুণফল হিসেবে প্রকাশ করা যায়, এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল। যে n এর মান 1 থেকে বড় যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা nকে মৌলিক উৎপাদকের গুণফল হিসেবে প্রকাশ করা যায়, কারণ আমরা দেখেছি এই সবগুলোই হচ্ছে আমাদের মৌলিক এবং এই কেটাও এক না এক সময় মানে এন কেটাও কিন্তু এক না এক সময় এভাবে ভাঙতে ভাঙতে মৌলিক হয়ে যাবেই। তাহলে সবগুলোকেই মৌলিক উৎপাদক হিসেবে প্রকাশ করা যায়। এবার সেকেন্ড প্রমাণটা যেটা বলেছিল যে একভাবে এবং কেবলমাত্র একভাবে, অর্থাৎ একভাবেই প্রকাশ করা যায়, মানে এই যে 18টাকে আমরা শুধুমাত্র 2, 3, 3 এই উৎপাদকগুলোর মাধ্যমেই প্রকাশ করতে পারি। এটাকে কিন্তু 2, 3 এবং 5 এভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। শুধুমাত্র এই এক ভাবের গুণফল নিয়েই আমরা 18কে প্রকাশ করতে পারি। এটাই এবার আমাদের বোঝানোর বিষয়। তো খেয়াল করো, এখানে মনে করি n এর দুটি মৌলিক উৎপাদীকরণ বিদ্যমান। তো আমরা ধরে নিয়েছি যে ওই যে সেই 18কে আমরা ভেঙেছিলাম 2, 3, 3, তো এটা তো একভাবে, যেটা আমাদের প্রমাণে বলেছে যে একভাবেই কেবলমাত্র হবে। তো আমরা ধরি যে nকে দুটি মৌলিক উৎপাদীকরণের মাধ্যমে এটাকে ব্যাখ্যা করা যায়, মানে 2টে আমরা ধরে নিই যে 2, 2, 3 বা 5 এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এটা আমরা মানে সবসময় দেখবা সত্যটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা কিন্তু একটি মিথ্যে বিবেচনা করে প্রথমে প্রমাণ করি এবং পরবর্তীতে আমরা দেখি যে সেটা অসম্ভব হচ্ছে, তার মানে আমাদের যেটা প্রশ্নে বলেছে সেটাই সত্য, এটাই হচ্ছে আমরা ব্যাখ্যা করি। তা আমরাও এই প্রসেসটা ওইভাবেই ব্যাখ্যা করব। তাহলে মনে করি n এর দুটি মৌলিক উৎপাদীকরণ বিদ্যমান এবং ধরি সেটা কি n = p1 p2 ... pk, যেটা আমরা প্রথমে এখানে দেখেছিলাম যে আমাদের pk পর্যন্ত হয়েছিল। ধরি এটা হচ্ছে nকে একভাবে ভাগ করা গেল মৌলিকভাবে এবং অন্যভাবে যে q1 q2 q3 ... qt এটা দ্বারাও আমাদের ভাগ করা গেল। ধরো এইটা হচ্ছে এই প্রথমটা আর এটা হচ্ছে এই দ্বিতীয়টা, মানে দুইভাবে আমরা মানে এই সবগুলোই কিন্তু মৌলিক, কিন্তু আলাদা আলাদা সংখ্যা দ্বারা আলাদা আলাদাভাবে এই একই সংখ্যা nকে ভাগ করা যাচ্ছে, এটা আমরা ধরে নিয়েছি। কিন্তু একই সংখ্যাকে নর্মালি এই যে একভাবে ছাড়া আসলে যায় না, কিন্তু সেটা আমরা ভুলভাবে ধরে নিচ্ছি যাতে আমরা প্রমাণটা করতে পারি। তাহলে যেখানে আমাদের এই যে এই p1টা থেকে p2 বড় এবং p2 থেকে আস্তে আস্তে pkগুলো বড় হবে, আবার q1 থেকেও আমাদের এই kটি আস্তে আস্তে বড় হবে। তো এবং এই সকল পি মানে এখানে পি এর যতগুলো আছে এবং কিউ এর যতগুলো আছে এই সবগুলোই কিন্তু মৌলিক, কারণ আমরা কিন্তু এটা প্রমাণ করে এসেছি আগে যে এই সবগুলো কিন্তু মৌলিক উৎপাদকের গুণফল। তাহলে এই সবগুলোই হচ্ছে মৌলিক। তাহলে ধরি, আমরা এখানে ধরছি প্রমাণের জন্য যে ধরি এই কে টি এর থেকে ছোট, এটা আমরা ধরে নিচ্ছি। তখন আমরা এই p1 যেহেতু এই nকে এই সবগুলোর উৎপাদক রূপে বিশ্লেষণ করা হয়েছে, উৎপাদক মানেই কিন্তু ভাজক, তাহলে এই p1 দ্বারা n অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ p1 ডিভাইজেবল n, মানে nকে তো n দ্বারা ভাগ করা যাবে, কারণ আমরা এখানে যেরকম পেয়েছিলাম 2, তো 18কে তো 2 দ্বারা ভাগ করা যায়, তাই না? তাহলে আমরা ধরেছি p1কে n দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই n এর মানই কিন্তু আমাদের আবার q1 q2 q3 ... qt। তাহলে আমরা আবার ধরি যে p1 থাকবে ডিভাইজেবল, আমরা n এর পরিবর্তে বসালাম এই মানটুকু, বসাতে পারি কারণ এটা তো n এরই মান। তাহলে একটি পূর্ণ সংখ্যা i বিদ্যমান থাকবে, এটা যেন p1
ইকুয়াল টু কিউআই হয়। এটা জাস্ট আমাদের ধরে নেওয়া একটা ব্যাপার যে একটি পূর্ণ সংখ্যা এখানে আই থাকবে, যার জন্য এই P1টা সমান হবে কিউআই এর। কিন্তু P1 ও কিউআই উভয়ই পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু যতগুলো সংখ্যা আছে সবই কিন্তু পূর্ণ সংখ্যা। যেহেতু উভয়ই পূর্ণ সংখ্যা, সুতরাং কিউ সমূহকে পুনর্বিন্যাস করি। আমরা একটু প্রমাণের সুবিধার্থে কিউকেও পুনর্বিন্যাস করে আই ইকুয়াল টু 1 নিতে পারি, অর্থাৎ এই যে কিউ এর যেই আইটা সেটাকেও আমরা 1 নিতে পারি। তাহলে P1 ইকুয়াল টু Q1 লিখতে পারি, কারণ আই সমান আমরা 1 নিয়েছি। তাহলে যেহেতু P1 সমান কিউআই ছিল, তাহলে এই আই এর সমান 1 বসালাম, তাহলে P1 সমান Q1। তাহলে এখানে দেখো আমাদের এনেরই তো দুইটা মান, এইটা আর এইটা, তাহলে এই সংখ্যাটা সমান এই সংখ্যাটা আমরা বসাতে পারি, এই গুণফলটা, কারণ দুইটাই তো এনের মান। তো এখানে P1 আর Q1 সমান, তাহলে P1 আর Q1কে আমরা কেটে দিতে পারি। উভয় পক্ষে যেহেতু সমান সংখ্যা, আমরা কিন্তু ভাগ আকারে এটাকে বাদ দিয়ে দিতে পারি। তো এখানে তাহলে কি থাকবে, P2 থেকে PK পর্যন্ত আর QT থেকে QT পর্যন্ত থাকবে। তাহলে এই একই প্রক্রিয়া, মানে এখানে যেই প্রক্রিয়াটি আমরা করলাম যে P1 সমান Q1, তা এখানে পরবর্তী প্রক্রিয়াটা হবে Q2 সমান P2 সমান Q2। তাহলে যদি সেটা হয়, আবার এভাবে আস্তে আস্তে P3 সমান Q3, এভাবে প্রক্রিয়াটি ধরো চলমান থাকবে PK সমান QK পর্যন্ত। ওকে, এই প্রক্রিয়াটি আমি ডট ডট দ্বারা বুঝিয়েছি যে এটা K পর্যন্ত, মানে এই প্রক্রিয়াটি K সংখ্যক বার এই প্রক্রিয়াটি চলবে। তাহলে এখান থেকে যেরকম এই P2 Q2 কাটা যাবে আস্তে আস্তে, PK আর QK পর্যন্তও কিন্তু কাটা যাবে। আর এখানে তো এই বাম পক্ষে কিন্তু PK পর্যন্তই ছিল, আর সবগুলোই যদি কাটা চলে যায় আর কি থাকে বলো তো, 1 থাকে। যেহেতু সবগুলো গুণফল আকারে ছিল, সব সংখ্যাই যদি আমরা বাদ দিয়ে ভাগ করে বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র 1ই অবশিষ্ট থাকে। আর ডান পাশে কি থাকে, ডান পাশে খেয়াল করো, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে টি হচ্ছে কে এর থেকে বড়। তাহলে এই ডান পাশের সংখ্যাগুলোকে কিন্তু আমরা ভাগ করতে পারি এভাবে যে Q1 Q2 ডট 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 এক সময় QK প্লাস 1 ডট 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 QT পর্যন্ত থাকবে। যেহেতু টি থেকে কে কিন্তু ছোট, তাহলে এই কিউ এর ভিতরেও কে সংখ্যক থাকবে। তারপরে টি হবে, ধরো টি হচ্ছে 7 এবং এখানে হচ্ছে কে হচ্ছে 5, তাহলে কিউ এর ভিতরে যেহেতু Q7 অব্দি আছে, তাহলে Q5ও তো থাকবে, এজন্য QK অব্দিও থাকবে। তাহলে যেহেতু QK আর হচ্ছে PK কেটে গেছে, তাহলে এখানে যেরকম 1 আছে, এখানে কিউ এর পরবর্তী সংখ্যা যেটা হচ্ছে QK প্লাস 1 ডট 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 QT তো পর্যন্ত থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এটা বইয়ে কিন্তু খুব ভালোভাবে ব্যাখ্যা করা নেই, আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম যাতে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়। তো এখন দেখো, যেহেতু এখানে QK প্লাস 1 ডট 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 QT এগুলো কিন্তু গুণফল আকারে আছে, এখানে যতগুলো সংখ্যাই আর কি আছে কিনা গুণফল আকারে আছে, তো এই সবগুলোই তো মৌলিক সংখ্যা। তো যেহেতু এই সবগুলো মৌলিক সংখ্যা, সুতরাং এই মৌলিক সংখ্যা এখানে একটা থাকুক, দুইটা থাকুক বা 5টা থাকুক, এর ভেতরে 5টা মৌলিক সংখ্যা বা 10টা মৌলিক সংখ্যার গুণফল কি কখনো 1 হতে পারে? মৌলিক সংখ্যাই তো 1 না, তাহলে সেটার গুণফল কিভাবে 1 হয়? তার মানে এটার গুণফল 1 হতে পারে না। তার মানে আমরা যে প্রমাণ করে আসছি এটা সত্যি হতে পারেই না, কারণ এটা করলে আমরা মৌলিক সংখ্যার গুণফল 1 হবে, এটা একেবারেই মিথ্যা কথা। তাহলে আমরা যে কে এর মান টি এর কম ধরেছিলাম সেটা সত্য নয়, এই যে কে এর মান টি সেটা সত্য নয়। অনুরূপভাবে বা একইভাবে কে এর মান যে টির থেকে বড় এটাও সত্যি নয়, কাজেই কে এর মান হচ্ছে টির মানের সমান হবে, অর্থাৎ পিআই আর কিউআই সমান হবে। অর্থাৎ এখানে যে আমরা দুইটা মাধ্যম ধরেছিলাম যে এনকে দুইটা উৎপাদীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়, এটা হবে না, আসলে সবগুলোই সমানই থাকবে। তার মানে সেই ফাইনাল লাইনটা আমরা পেয়ে গেলাম যে এটা একভাবে এবং কেবলমাত্র একভাবেই প্রকাশ করা যায়, দুইভাবে কখনোই প্রকাশ করা যাবে না। আশা করি প্রমাণটা তোমরা বুঝতে পেরেছ। আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়েছি বলেই হয়তো ভিডিওটা বড় হয়েছে, তবে যদি লিখে লিখে বোঝাতে যেতাম তাহলে সেই আগের উপপাদ্যটার মতোই অনেক বড় হয়ে যেত। কিন্তু এই লেখাগুলো আশা করি বুঝতে পেরেছো, এবং যেহেতু উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি তোমাদের কাছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।